রাস্তায় যে আমরা উঠবো, যে পেভমেন্টে যে উঠবো, ক্রসিং এর সময় ওইটাও কিন্তু বেশ উঁচু। তো সবসময় সবার জন্য সেটা সম্ভব না করা, এবং মানে বাস চলনে রেলগাড়ি হোক, ওইটাও তো ওরভাবে মানে অ্যাডাপ্টেড না আমার কাছে, সেটা মনে হয়েছে যতটুকু আমি দেখেছি। তো আপনাদের কি সেটা মনে হয় কিছু কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও? সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমরা আপনাকে পেয়ে মানে অনেক গর্বিত এবং প্রাউড ফিল করছি। হ্যাঁ, একটি দেশ, আমাকে একটু সময় নিয়ে বলতে দিন, 2 মিনিট সময় চাচ্ছি। একটি দেশ কতটা উন্নত তা পরিমাপ করা হয় সেই দেশটার সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বা মানুষের জন্য বা প্রতিবন্ধীদের জন্য কতটা সুব্যবস্থা করে রেখেছে তার উপর। সেটা হোক রাস্তাঘাট, হোক সরকারি অফিস, হোক গণপরিবহন বা প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য মোটেও উপযোগী না বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়। প্রতিবন্ধকতা কোনো মানুষের সীমাবদ্ধতা নয়, বরং একটি প্রতিকূল পরিবেশই মানুষকে প্রতিবন্ধী করে তোলে। যখন একটি ভবনে র্যাম্প থাকে না, তখন একজন মানুষ কেবল শারীরিক কারণে নয়, বরং অবকাঠামোগত বৈষম্যের কারণে পিছিয়ে পড়েন। আমি বলতে চাই, শারীরিক সুস্থতার পাশাপাশি চলাফেরার স্বাধীনতা একজন প্রতিবন্ধী মানুষের মানসিক বিকাশে প্রতিবন্ধী বান্ধব ভৌত অবকাঠামো কতটা জরুরি। আমাদের অধিকাংশ সরকারি ও বেসরকারি ভবনে হুইল চেয়ার ব্যবহারের জন্য উপযোগী কোনো র্যাম্প নেই, ফলে সিঁড়ি তাদের জন্য হয়ে ওঠে দুর্গম বাধা। তো গণপরিবহন যেমন বাস, ট্রেন, লঞ্চ, আপনি বললেন যে কোথাও প্রতিবন্ধী বান্ধব আসন বা ওঠানামার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয় না। পাবলিক স্পেস যেমন ফুটপাত থেকে শুরু করে শপিং মল, পার্ক, সর্বত্র যেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকারের পথ রুদ্র হয়ে দাঁড়ায়, কঠিন হয়ে দাঁড়ায়। বলতে গেলে এদেশের অধিকাংশ মানুষের জন্যই ফুটপাতগুলো চলাচলের জন্য কষ্টকর। তার ভিতরে যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়, আর যদি হয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তার জন্য তো এই দেশের রাস্তা বা ফুটপাত একেবারেই অনুপযোগী। এটি অত্যন্ত সংবেদনশীল আরেকটি বিষয় হলো সত্য যে এদেশের অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা শপিং মলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কোনো টয়লেটের ব্যবস্থা নেই বা ওয়াশরুমের ব্যবস্থা নেই, এমনকি এখানেও নেই। তো বাংলাদেশের সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে হয়, ইউনিভার্সাল ডিজাইনের হয়, হ্যাঁ, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না, তারা সম্পদে পরিণত হবে এক একজন প্রতিবন্ধী ব্যক্তি। আমি আপনাকে আরো বলতে চাই যে আপনাদের মতো মানুষেরা যখন কথা বলেন, তখন জনসাধারণের মানুষের হৃদয়ে পৌঁছায় প্রতিটি কথা। এখন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সমস্ত অবকাঠামো সমূহ, ভৌত অবকাঠামো সমূহ যেন বাধা হয়ে না দাঁড়ায়, কষ্টকর হয়ে না দাঁড়ায়, সেজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে এগুলো এই প্ল্যানগুলো মাথায় রাখলে আমরা বিশাল উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। না, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইনশাল্লাহ ওগুলো করা হবে, কিন্তু আমি এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে যে ইউনিভার্সাল, আপনি বললেন অ্যাক্সেস, ইউনিভার্সাল ডিজাইন, আর কি আর কোন দিক থেকে করা যায়? হয়তো বা আরও থাকে ইন্টারপ্রেটার্স, তাহলে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে, হাসপাতালে সহজ হতে পারে অনেক কিছু দিক থেকে। সো এটার ব্যাপারে কি কিছু আপনারা কেউ বলতে?
ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তো আমি চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি প্রতিবন্ধী বান্ধব হয়, কারণ হচ্ছে আমরা চাই না, আমরা যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আমাদের আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাই না। আমরা চাই যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। আমাদেরকে ওই যে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জন্য আলাদা করে কোনো কিছু চাচ্ছি না। এবং প্রতিটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইশারা ভাষাটা বাধ্যতামূলক থাকতে হবে। ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ একটা কিন্তু এডিশনাল একটা সাবজেক্ট থাকে প্রত্যেকটা ক্লাসে, ছোটোবেলা থেকে যারা স্কুলে অ্যাডমিশন নেয় আর কি। তো বাংলাদেশে যদি শুরু থেকে ইশারা ভাষাটা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, অপ্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, অপ্রতিবন্ধী শিশু যারা আছে, তারাও যেন হচ্ছে এই ইশারা ভাষাটা স্কুল থেকে শিখে নেয়, তাহলে আমাদের জন্য পরবর্তী জীবনটা আমাদের অনেক বেশি সুবিধার হবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি চেয়েছিলাম আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আমার সাবজেক্ট চয়েসের কোনো সুযোগ ছিল না। আমাকে স্কুল থেকে একটি সাবজেক্ট চাপিয়ে দিয়েছিল, আমি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। এবং আমি যখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি যখন আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট যখন চুজ করি, তখন কিন্তু আমি ওইখানে যেতে পারছি না। এটার জন্য আমি মেন্টালি খুবই হতাশাগ্রস্ত হয়েছে আর কি। তো আমি এটাই বলবো যে আমি যেহেতু একজন নাগরিক, আমি হয়তো ইনডিরেক্ট ট্যাক্স পে করছি, সো আমিও চাই যে অন্যান্য সুযোগ সুবিধা যারা পাচ্ছে, আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমরা সকল সুযোগ সুবিধাগুলো পাই। অনেক সময় দেখা যায় প্রাইমারি স্কুলগুলোতে হচ্ছে র্যাম্প থাকলেও সেই র্যাম্পগুলো কিন্তু কোনো প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু উপযুক্ত না। অনেক পরিবার অনেক চেষ্টা করেও কিন্তু তাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে না, শুধুমাত্র প্রবেশগম্যতার অভাবে। আর আমাদের যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হয়, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে যদি টিচারদেরকে আলাদাভাবে প্রতিবন্ধিতা বিষয়ে যদি হচ্ছে ট্রেনিং করানো হয়, তাহলে তাদের স্কুলে তারা যখন কর্মক্ষেত্রে যাবেন, কর্মস্থলে যাবেন, ওইখানে যদি কোনো প্রতিবন্ধী শিশু আসে, তাহলে হচ্ছে তাকেও কিন্তু অন্য বাচ্চাদের মতো তাকেও কিন্তু শিক্ষাটা তারা প্রদান করতে পারবেন। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য আলাদাভাবে কোনো কিছুই না। আমি প্রথমে বলেছি, আমি চাচ্ছি যে অন্যান্য বাচ্চাদের মতো করেও যেন আমরা প্রতিবন্ধী শিশুরা, বাচ্চারা যেন পড়াশোনা করতে পারি। আর অনেক সময় দেখা যায় প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অ্যাক্সেসিবিলিটির অনেক অভাব থাকে। অনেক স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করতে পারলেও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় গিয়ে কিন্তু ওনারা ঝরে পড়ে। সো ওইখানে যে একটা কোটা ব্যবস্থা, ওটা যেন আমাদের জন্য থাকে। আর 100 জনের মধ্যে যদি একটা সিট থাকে, তাহলে সেই 100 জন যদি নিয়োগ নেয়, সেখানে যদি একটা সিটও যদি আমাদের জন্য না থাকে, তাহলে তো হচ্ছে আসলে আমরা আমাদের উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারবো না। তো আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়েন, চট্টগ্রাম থেকে যিনি এসেছিলেন বোধহয় আপনার পাশে, আপনি বলছিলেন যে আপনি এখন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাই না? তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি যদি জানতে চাচ্ছিলাম যে কী আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো, বা এত বাধা থেকে একটু চ্যালেঞ্জ করার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন। আমরা এখানে এসে আই এম ফিল ভেরি প্রাউড, এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলবো যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভুলেননি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যাননি। আশা করব আল্লাহ যদি চায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আশা করব বিএনপি আমাদের দিকটা সবসময় মাথায় রাখবে, এবং বিএনপি অতীতেও কিন্তু আমাদের দিকটা মাথায় রাখছে। ধন্যবাদ। আগে আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি
আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে 2009 সালে ভর্তি হয়েছিলাম, পরে আমার অসুস্থতার কারণে আমি ব্রেক দিয়ে আবার 2011 সালে ভর্তি হয়েছিলাম। আমি যখন প্রথমেই পড়তে যাই, আমার ব্রেইল বই সংকট ছিল। আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন আব্দুল সামাদ স্যার। উনি কি করতেন, সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন, রেকর্ড করে করে তিনি দিতেন, আমরা পড়তাম। পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেইল বই অ্যাভেলেবল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই। কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম, আমি সত্যি কথা বলছি, আমি খুবই সমস্যার মধ্যে আছি, কেননা আমি বই পাচ্ছি না। কারণ আমার ব্রেইল বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং, আমাদের অডিও নেই। আমি কি করি, আমি কিভাবে পড়ি আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি যেমন জিমিনির সহায়তা নিই, জিমিনিকে আমি জিজ্ঞেস করি, সে আমাকে একেবারে রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয়। তারপরে আমি কি করি, ইনস্টা রিডার, তারপরে এমভিশন আই নামক 2টা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন সাজেশন কালেক্ট করি, করে সেগুলো আমি স্ক্রিন রিডার দিয়ে পড়ি। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে, যেটা ভালো কাজ করে না, যেটা আপনার ছবি, ইমেজ, তারপরে হচ্ছে গিয়ে জটিল যেই শব্দ চয়ন আছে সেগুলো পড়তে পারে না, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যায় আমি পড়তে হয়। একই সাথে আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে, আমি সত্যি কথা বলছি, এখানে একটা ভিন্ন গ্রহের প্রাণী হিসাবে দেখা হয়। এটা ভেরি উইয়ার্ড ফর আস, যে আমাদেরকে একটি ভিন্ন জগতের প্রাণী হিসাবে দেখা হয়, ট্রিট করা হয়। ইভেন আমরা যখন কোনো বড় বড় স্কুল, চট্টগ্রামের কলেজিয়েট বলেন, বাওয়া বলেন, নাসিরাবাদ গার্লস বলেন, বয়েজ বলেন, এই ধরনের স্কুলগুলোতে গেলে আমরা প্রতিবন্ধীরা কিন্তু পড়ার সুযোগ পাই না। মেধা থাকলেও আমাদেরকে নেই না, বলে যে তোমরা এখানে অ্যালাউ না, তোমাদের সেই পরিবেশ নেই। অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। স্পোর্টসে আমি নিজে একজন দাবাড়ু, আমি দাবা খেলি। চট্টগ্রাম থেকে আমাদের 3 জন দৃষ্টি প্রতিবন্ধী আইএম আছে, ইন্টারন্যাশনাল মাস্টার আছে, কিন্তু আমাদের খেলাধুলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন? আমার কাছে কোনো দাবা নেই। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমার কাছে কোনো দাবা কোর্ট আসেনি এ পর্যন্ত, আমি তাই খেলাধুলা করতে পারি না। ইভেন আমাদের দেখুন ব্লাইন্ড ক্রিকেট আছে, সেই ব্লাইন্ড ক্রিকেটও এখন মুক্ত উপরে পড়ে আছে শুধু অর্থায়নের জন্য এবং আমাদের অ্যাক্সেসরিজের জন্য। আপনার অবগতির জন্য ম্যাম বলছি, আপনারা তো এই সমস্ত বিষয় জানেন, তারপরে প্যারা অলিম্পিকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে, কিন্তু বাংলাদেশে সে প্যারা অলিম্পিক ভালো করলেও বাংলাদেশে সেই আমরা যে মিডিয়া কাভারেজ পাওয়া দরকার, সেই মিডিয়া কাভারেজ পাচ্ছি না। যেমন একজন ধরেন যার 2টি হাত নাই, সে তো স্পিনটা ভালো করতে পারে, হাই জাম্পে ভালো করতে পারে, কিন্তু ওই যে জিনিসগুলো যে ক্লাসিফাই করা এবং এগিয়ে নিয়ে আসা, সেই জিনিসটা নাই। আমি আইটি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আমার যে সমস্যাগুলো হয়েছে, যদি আমি আইটি অ্যাক্সেসরিজগুলো পেতাম, যেমন আমি যদি ল্যাপটপ পেতাম, আমি যদি ট্যাব পেতাম, আমি ওভারকাম করতে পারতাম, যেটা আমি কখনো পাইনি। প্রতিবন্ধীদের জন্য আমি মনে করি প্রথম আমাদের দরকার আইটি সেক্টরকে আরও ডেভেলপ করা। যেমন এখন প্রোগ্রামিং, ব্লকচেইন, তারপর কী যে বলে এই ফ্রিল্যান্সিং, বিভিন্ন কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডোমেইন ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, প্রতিবন্ধীরা কাজ করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারছি না? দেখেন ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য, আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই আইটি ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই। ভারতে এবার দেখলাম যে 4,500 কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ দিয়েছে, যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না। ইভেন আমি পাকিস্তানের অনেক বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত আছি, যারা নিজেরা ঘরে বসে ডোমেইন বানায়, কিন্তু আমি কিভাবে বানাবো? কারণ আমার কাছে যে ন্যূনতম যে সাপোর্ট দরকার, সেই ন্যূনতম সাপোর্ট নেই। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কিছু করার জন্য।
ইভেন আগে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিছু প্রশিক্ষণ দিত প্রতিবন্ধীদেরকে, তারা এটিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আমরা প্রতিবন্ধীরা পিছিয়ে আছি। বাংলাদেশে 6,50,000 ফ্রিল্যান্সার, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে $3 মিলিয়ন করে রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসছে। যদি প্রতিবন্ধীদেরকে যদি আইটিতে যদি দক্ষ করে গড়ে তোলা হয়, আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা অত্যন্ত ভালো করতে পারবো এবং আমরাও দেশের বুঝানা হয়ে দেশের সম্পত্তিতে পরিণত হব। আমরা যদি সাপোর্ট পাই, একজন এরিক ওইহেনমিয়ার হতে পারি, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হিমালয় জয় করেছিলেন। আমরা টমাস আলভা এডিসন হতে পারি, আমরা আলবার্ট আইনস্টাইন হতে পারি, আমরা স্টিফেন হকিংস হতে পারি, অথবা আমরা হালের জেফ বেজোস হতে পারি, আমরা বিল গেটস হতে পারি, আমরা মার্ক জাকারবার্গ হতে পারি। কিন্তু দরকার আমাদের সাপোর্ট, দরকার আমাদের সহায়তা আর আপনাদের একটু মমত্ববোধ। যদি আমরা তা পাই, তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমি সর্বশেষ বলতে চাই, দান দক্ষিণার দিন শেষ, প্রতিবন্ধীরাই করবে আগামীর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ইনোভেশনসের ব্যাপারে জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত। আমি ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স স্টুডেন্ট, চৌগাছা সরকারি কলেজ। আমরা ডিসেবল পারসন অল প্রতিবন্ধী, যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট আর বিশ্বকাপ প্রেক্ষাপট অল সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ একটি মোজার এপি টপিকের কাছাকাছিও না। আমাকে দেখুন, আমার 7 বছর বয়স থেকে শুরু, আর 17 বছর, এই 10 বছরে আমার প্রায় 1,500-এর বেশি ইনভেনশন রয়েছে। আমার এই 1,500 ইনভেনশনের ভিতরে আপনি যদি 500 ইনভেনশন যদি প্রয়োগ করেন, তো আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ ইকোনমিক্স, আপনার অর্থনীতি, আপনার যে কোনো সেক্টর, অল বাংলাদেশকে বদলাতে পারে, অল বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে পৌঁছাতে পারে। অত প্রয়োজন নাই আপনি একটা ইনভেনশন কাজে লাগান। একটা ইনভেনশন কাজে লাগালে অল বাংলাদেশের একটা বিশ্বের ভিতরে একটা মজ্জের ভিন একটা আলোড়ন সৃষ্টি করবে। আমার একটা A2I স্মার্ট কার নামক একটা চলমান উদ্ভাবনী কার রয়েছে, যেটা আমাদের নিউরন ব্রেনের সাহায্যে কন্ট্রোল করবে। প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু সেটা চালাতে পারবে, প্রত্যেকটা পার্সন। শুধুমাত্র প্রতিবন্ধী রাখতে না, আপনিও চালাতে পারবেন, আমিও চালাতে পারবো। আমাদের মূলত এখন প্রত্যেকটা সেক্টর, আমাদের তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো রয়েছে, হ্যাঁ রয়েছে, অনেক ঢিলাঢুলা কোনো রকমের চলতেছে। তবে প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে গ্রহণ করা হয়, আমাদেরকে যদি স্টেবলিশ করা হয়, আমি যদি এখন ধরে নিই আমাদের দেশে 15 কোটি জনগণ, তার ভিতরে মাত্র যদি 2 কোটি ডিসেবল পার্সন শিশু হয়, বাচ্চা হয়, মানুষ হয়, তাহলে 15 কোটির কাছে 2 কোটি কোনো কিছুই না। প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে অন্তত 50টা করে ডিসেবল পার্সনদেরকে সুযোগ দেওয়া হয়, তো মানে প্রয়োজনের তুলনায় ডাবল হয়ে যাবে। আমাদের কিসের জন্য আলাদা করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা বিদ্যালয় করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা চাকরি দিতে হবে? আমাদেরকে যোগ্যতা নাই। স্টিফেন হকিংসের যোগ্যতা ছিল না বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ওনার যোগ্যতা ছিল না, উনি যোগ্যতা করে নিয়েছে, উনি চেষ্টা করেছে, উনি কঠোরতা অবলম্বন করেছে। আমাদেরকেও করতে হবে, তবে ওনাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, আমাদেরকে পরিবেশ তৈরি করে একটু হেল্প করতে হবে। জাস্ট আমার যে ক্ষমতায়ন রয়েছে, আমাদের বন্ধুদের যে ক্ষমতায়ন রয়েছে, আমরা যদি 90% ভিতরে যদি মাত্র 10% সুযোগ পাই, অল বিশ্ব বদলে যার ক্ষমতা রাখি। আমরা এক একটা সেক্টরের দায়িত্ব নিতে পারি। আমরা এখানে যা উপস্থিত হয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতেছি।
কেউ চট্টগ্রামের অল প্রতিবন্ধী ডিসেবল পার্সনের প্রতিনিধিত্ব করতেছে। আমি আমি প্রতিনিধিত্ব করতেছি আমার অঞ্চলের ডিসেবল পার্সনদের। আমি প্রতিনিধিত্ব করতেছি বিভিন্ন বিজ্ঞান কুইজ, অলিম্পিয়াড, এমনকি এ বড় বড় মেগা প্রজেক্টেরও। আমাদের যত ক্ষমতা আছে, ক্ষমতার দিকও আছে, শুধু দরকার মানবিক চেতনা এবং সেই দৃষ্টি প্রয়াস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া এবং আমাদের নিয়ে ভাবনা চিন্তা, আমাদের নিয়ে কিছু করার অঙ্গীকারবদ্ধ, এটাকে আমি আমার বাংলাদেশ, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বিএনপির পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ হাফেজ। যে আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন যে মানে কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরও সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সাহায্য যদি দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। তো ওই দিক থেকে টেকনোলজির ব্যাপারেও তো আপনারা বলেছেন, কোনভাবে টেকনোলজি সাহায্য করতে পারে আপনাদেরকে, কোন দিক থেকে আপনারা হয়তো বা নিজের কর্মসংস্থান আর টেকনোলজি ব্যবহার করতে পারেন? কেউ যদি কিছু বলে। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার, আমি খুলনা থেকে আগত। ম্যাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন এবং আজকে আপনি যে আমাদের নিয়ে বসে আমাদের নতুন বাংলাদেশ পরিবর্তনের জন্য এত কিছু চিন্তা ভাবনা বা একটা প্ল্যানিং নিতেছেন, এটা আমরা অনেক গর্বিত। সত্যি কথা, আমাদের টোটাল প্রতিবন্ধী ব্যক্তিরা তো আসলে ম্যাডাম আমাদের যে প্রশিক্ষণগুলো বা প্রশিক্ষণ ব্যবস্থা, এগুলা এখনও তেমনভাবে ডেভেলপমেন্ট হয় নাই বললে চলে। আমাদের একটা ভাইয়া বললো যে আমাদের যে সার্বজনীন প্রবেশযোগ্যতা, আমরা যেখান থেকে প্রশিক্ষণ বা যেখান থেকে শিক্ষা নেব সেইখানে আমাদের সার্বজনীন প্রবেশযোগ্যতা নেই, বিধে আমরা সেই প্রশিক্ষণগুলো ভালোভাবে নিতে পারছি না। আমাদের সার্বজনীন আমাদের প্রশিক্ষণের অভাবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারতেছি না। এই যে আমাদের বিজ্ঞানী ভাই, উনি কিন্তু কোনো প্রশিক্ষণ নিনি। উনি যদি ওনার এই পর্যায়ে যদি উনি প্রশিক্ষণ নিতে আসতো, তাহলে হয়তো বা উনি তো কত সাইডে বাধা ব্রেক পেত, তা অগণিত। আমাদের যে প্রশিক্ষণ নিতে যে আমরা যে বাধার মুখ হয় প্রবেশযোগ্যতা, তারপর আমরা যারা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, যেমন আমাদের যারা প্রশিক্ষক, তারা কিন্তু ইশারা ভাষায় বোঝে না, বা আমাদের দেশের প্রশিক্ষণার্থী দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ব্রেল পাঠ্য বইয়ের সংকীর্ণতা। এই কারণে কিন্তু আমরা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারতেছি না। আমরা আমাদের মতো করে যেটুকু শিখতে দিই, ঠিক সেইটুকু আমরা এগোতে, আমাদের এগুলোর প্রেক্ষিতে আমরা তবুও কর্মসংস্থানের বাজারে যদি আমরা কোনো চাকরির মতো লড়াই যায়, তবুও আমরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেছি আমাদের নীতিকের জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য। এবং আমরা আমাদের পরিপূর্ণ কর্মসংস্থান পেলে আমরাও একজন সাধারণ নাগরিকের মতো বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিতেছি এবং আমরা সেখানে ট্যাক্স দিতেছি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। কিন্তু এর প্রেক্ষিতে আমি আরেকটু দুঃখের সাথে এটা জানাচ্ছি যে বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বেশি সময় কাজ করে নিচ্ছে। অপরদিকে
বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদেরকে দেখিয়ে তাদের যে ট্যাক্স তাদের ট্যাক্সও মাফ করে নিতেছে, যা আমাদের দৃষ্টিভঙ্গিতে খুবই জঘন্য। ধন্যবাদ আমাদের সকলকে আমাকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। ধন্যবাদ আজকের এই সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। আসলে প্রতিবন্ধী জনগোষ্ঠীরা এভাবে পরিবেশ পায় না তাদের ভয়েসগুলো রেজ করার জন্য। ম্যাম, আপনি হয়তোবা শুনেছিলেন যে আজকেই আমাদের মাঝে যারা উপস্থিত আছে একজন আমরা এখানে বাংলাদেশের এক জেলাতে আমরা নেতৃত্ব দিচ্ছি, এক জেলা থেকে আমরা উঠে এসেছি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমার ছোট্ট রাফি, আমি তাকে ছোট বলবো না, সরি ভাইয়া, কারণ সে যদি 1500 যদি উদ্ভাবনী হতে পারে, সে একটা দেশের সম্পদ। কিন্তু এই সম্পদ আমরা তাকে সম্পদে পরিণত করতে পারতেছি না। এর মূল কারণ হলো আমাদের পলিসিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি। আজকে যদি আমরা আপনার দেয়া এই সাইনবোর্ডকে লক্ষ্য করি, আসলে কি এর ভিতরে কি আমরা আছি? এই ইনক্লুশনের জায়গায় কিন্তু আমরা নেই। আজকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের ইউনিয়ন পরিষদে একজন প্রতিবন্ধী ব্যক্তি কোনো প্রতিনিধিত্ব নেই, এমনকি একজন উপজেলা পরিষদেও প্রতিবন্ধী ব্যক্তি একজন প্রতিনিধিত্ব নাই। আপনি যদি লক্ষ্য করেন উপজেলা জেলা কোথাও কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করার একজন ব্যক্তি নেই। কিন্তু আমাদের সারা যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যাপারটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সে বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। তাই আমরা আশা করি আগামী দিন যদি আপনার সরকার ক্ষমতায় আসে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আমরা চাই প্রতিটি সেক্টরে আমাদের যেন প্রতিনিধিত্ব থাকে। আমরা চাই আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। তা না হলে এই দেশে 2 কোটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আসলে উন্নয়ন হবে না। আমরা যদি এসডিজি-কে বাস্তবায়ন করতে যাই, কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে নয়, তাহলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কেন পিছিয়ে থাকবো? আমাদের মূলত দেশের অবকাঠামো আজকে দেখেন, এই যে সংস্করণের নামে কত ধরনের পায়তারা চলছে, এই সংস্করণে আমার একজন প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব সেখানে, তাহলে এই দেশে কি সংস্করণ হচ্ছে আমাদের বুঝতে বড়ই কষ্ট হচ্ছে যে আগামী দিন তাহলে এই 2 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার, আমাদেরও ভোটের যে মূল্য, আপনার ভোটেরও সেই মূল্য আছে, কিন্তু আমার ভোটের যদি সেই মূল্যায়ন করা না হয়, তাহলে এই প্রতিবন্ধী ব্যক্তিদের ছাড়া এই দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব না। তাই আশা করি আগামী দিন প্রতিটি সেক্টরে যেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা একজন প্রতিনিধিত্ব থাকে। আজকে আপনাদেরকে আমরা তাকিয়ে দিতে চাচ্ছি একজন রাফি তার জীবন যুদ্ধে কতটুকু এগিয়ে আসছে। আমরা আজকে তাকিয়ে দিতে যাই একজন আব্দুল সাত্তার দুলাল, তিনি বিপিআই এর প্রেসিডেন্ট, 182টি দেশের প্রতিনিধিত্ব করতেছেন, অথচ তার মূল্যায়ন আমরা এই দেশে দেখতে পাচ্ছি না। তার মূল্যায়ন আমরা আমাদের সংস্করণের জায়গায় দেখতে পাচ্ছি না, এমনকি আমাদের কোনো প্রতিবন্ধী ব্যক্তিও নেই। আপনি চিন্তা করেন, তাহলে এই জনগোষ্ঠীদেরকে বাদ দিয়ে কি দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব? আমরা প্লিজ, আপনার সরকার যদি ক্ষমতায় আসে, আমরা চাই ন্যূনতম হলো আমাদের সংরক্ষিত আসন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকা উচিত। কারণ আজ থেকে যদি 20 বছর আগের কথা যদি আমরা লক্ষ্য করি, নারীরা কোথায় অবস্থান করত, যখন নারীদের কোনো অধিদপ্তর ছিল না, নারীদের সংরক্ষিত আসন ছিল না, কিন্তু নারীরা কতটা অবহেলিত হচ্ছে। আজ নারীরা বাংলাদেশের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে আমরা ধরি, কারণ নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের নেত্রী ছিলেন, নারী স্পিকার ছিলেন। তারা আজ নারীরা যেভাবে এগিয়ে আসছে, ঠিক এমনই ভাবে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি সংরক্ষিত আসন থাকে, তাদের কথা বলার লোক থাকে, তাদের যদি পলিসি মেকারের জায়গায় যদি প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে, তাহলে আমাদের দেশের প্রতিবন্ধীরা এই দেশের মানব সম্পদে পরিণত হতে পারবে। আমরা আশা করি এই পলিসি আপনার সরকার গঠন হলে আমাদের কমপক্ষে ক্যাবিনেট ডিভিশনে আমার একজন প্রতিনিধিত্ব করার মতো আমাদের জন্য লোক থাকে। ধন্যবাদ সকলকে।